সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস, ইজিমেথ লার্নিং এর পক্ষ থেকে তোমাদেরকে আবারও জানাচ্ছি অভিনন্দন। ধারাবাহিক লেকচারে আজকে আমাদের নতুন অধ্যায় শুরু হচ্ছে। ইতিপূর্বে তোমাদের সামনে কিন্তু আমরা আলোচনা করেছি দ্বিপদ বিস্তৃতি এবং দ্বিপদ বিস্তৃতির অধ্যায়ের ম্যাথগুলো আমরা সম্পূর্ণ শেষ করেছি এবং সেখানে আমরা সসীম পদ এবং অসীম পদ পর্যন্ত বিস্তৃতি দুটোই আমরা তোমাদের সামনে উপস্থাপন করেছি। তো এরই ধারাবাহিকতা আজকে কিন্তু আমাদের নতুন পর্ব শুরু হচ্ছে এবং অধ্যায়টি হচ্ছে কণিক, অধ্যায় হচ্ছে 6 এবং এটাকে সংক্ষেপে বলা হয় কনিক্স এবং এটার নাম হচ্ছে মেইনলি এটার নাম হচ্ছে কনিক সেকশনস, অর্থাৎ একটি কোণককে বিভিন্ন পদ্ধতিতে মানে কর্তন করে বা সেকশন করে বা বিভাজন করে যে বিভিন্ন শেপ পাওয়া যায় এটাকে কিন্তু সংক্ষেপে বলা হয় কনিক্স বা কনিক সেকশন। তাহলে দেখো, প্রথমে আমরা আলোচনা করব কনিক সেকশনটা কি। দেখো, তো আমরা ধরে নিচ্ছি যে এল প্রাইম একটি স্থির অক্ষরেখা। দেখো, এল প্রাইম একটি স্থির অক্ষরেখা। এই যে এখানে এবি অক্ষরেখাটি, এবি রেখাটি, দেখো এবি রেখাটি এখানে যে ও বিন্দুতে, এখানে ও বিন্দুতে একটি বিয়ারিং এর মধ্য দিয়ে সে এল প্রাইমকে স্থির রেখে চতুর্দিকে ঘুরতে পারে। ঠিক আছে, এখানে এল প্রাইম হচ্ছে একটি স্থির অক্ষরেখা। আর এই যে এবি ও বিন্দুতে একটি বিয়ারিং এর মধ্যে রাখা আছে। এই ওকে কেন্দ্র করে এই বিয়ারিং এর মধ্যে এল প্রাইমকে অক্ষ ধরে চতুর্দিকে এবি রেখাটা ঘুরতে পারে। তাহলে এবি রেখাটা যদি এই এল প্রাইমের চতুর্দিকে বিয়ারিং এর মধ্য দিয়ে ঘুরানো হয় তাহলে একটা ঘনবস্তু উৎপন্ন হবে। এই ঘনবস্তুটা হচ্ছে, দেখো যেমন হবে, যেমন ঘনবস্তু উৎপন্ন হবে। ঠিক আছে, এই যে তাহলে এখানে কিন্তু একটা ঘনবস্তু উৎপন্ন হলো। ঠিক আছে, এটাকে বলা হবে এ বি ও, আর এটা হচ্ছে সি ও ডি। ঠিক আছে, এখানে দেখো এই যে এই রেখাটা যদি চতুর্দিকে ঘুরানো হয় বিয়ারিং এর মধ্য দিয়ে তাহলে কিন্তু এইরকম একটা শেপ আমরা পাবো। এটাকে বলা হয় ঘনবস্তু এবং এই ঘনবস্তুটার নাম হচ্ছে কণ। ইংরেজিতে বলা হয় কণ এবং বাংলায় বলা হয় কোণক। তাহলে এ ও বি হচ্ছে মানে আপার কোণক, মানে আপার কোণ, আর নিচেরটা সিওডি হচ্ছে লোয়ার কোণ বা নিম্ন কোণক। তো দেখো, এই যে কোণকটা আমরা পাইছি এটাকে কিন্তু একটি সমতল দ্বারা কতগুলো নির্দিষ্ট নিয়ম মেনে যদি আমরা সেট করি তাহলে আমরা কতগুলো শেপ পাবো। ওই শেপগুলি হইতে পারে সরলরেখা, হতে পারে বৃত্ত, হতে পারে পরাবৃত্ত, হতে পারে উপবৃত্ত, হতে পারে অধিবৃত্ত, হতে পারে একটি বিন্দু। এই যে সেকশন করে আমরা বিভিন্ন শেপ পাচ্ছি এদেরকেই কিন্তু বলা হয় কনিক সেকশনস বা সংক্ষেপে কনিক্স। ঠিক আছে, তো দেখো আমরা কিভাবে এটাকে সেট করব। তো প্রথমে হচ্ছে আমরা দেখো যদি এটাকে অক্ষের সমান্তরালে, এটা দেখো ভূমির সমান্তরালে যদি এটাকে আমরা সেট করি একটা এই যে সমতল দ্বারা, তলটা কিন্তু সমতল হইতে হবে, এটা একটা কন্ডিশন। সমতল দ্বারা যদি আমরা সেট করি ভূমির সমান্তরালে, দেখো ভূমির সমান্তরালে যদি এটাকে আমরা সেট করি তাহলে কিন্তু আমরা একটা বৃত্ত পাবো। ঠিক আছে, সেটা হবে এমন, এই যে এই যে এখানে যদি আমরা সেট করি ভূমির সমান্তরালে তাহলে কিন্তু এখানে একটা সার্কেল উৎপন্ন হবে। ঠিক আছে, একটা সার্কেল উৎপন্ন হবে। তাহলে আমি তোমাদেরকে বুঝার সুবিধার জন্য দেখাচ্ছি। দেখো, এই যে আমাদের কাছে কিন্তু হাতে একটা এই যে কণিক আছে, কোণ আছে, কোণক। তো এটাকে যদি আমরা দেখো ভূমির সমান্তরালে ছেদ করি, ঠিক আছে, এই যে আমাদের কোণক, মনে করো এটা আপার কোণ, তো আমরা এখানে ভূমির সমান্তরালে এটাকে ছেদ করব। ঠিক আছে, তাহলে যদি ভূমির সমান্তরালে ছেদ করি, দেখো ভূমির সমান্তরালে যদি আমরা এটাকে ছেদ করি তাহলে কি উৎপন্ন হয়। এই যে দেখো ভূমির সমান্তরালে আমরা ছেদ করছি, তাহলে এই যে ছেদ বিন্দুতে, এই যে ছেদ বিন্দুতে এখানে কিন্তু একটা বৃত্ত তৈরি হয়েছে। ঠিক আছে, তাইলে একটা কন্ডিশন হচ্ছে যদি এই কোণকটাকে ভূমির সমান্তরালে একটি সমতল দ্বারা ছেদ করা হয় তাহলে ছেদ বিন্দুতে একটা বৃত্ত তৈরি হবে। ঠিক আছে, তাহলে এটা আমরা পাইলাম, প্রথমে একটা বৃত্ত পাওয়া যাবে। এই যে বৃত্ত পাইলাম। নাম্বার টু হচ্ছে এটাকে যদি আমরা দেখো, এটা কিন্তু আমাদের আলফা কোণ আর এটা হচ্ছে বিটা কোণ। তো এখানে বিটা কিন্তু ছিল 90 ডিগ্রি। ঠিক আছে, বিটা ছিল 90 ডিগ্রি, মানে একদম
এই স্থির অক্ষরেখা এল এল প্রাইমের, হ্যাঁ এল এল প্রাইমের সাথে লম্বভাবে আমরা ছেদ করছি। তো এখানে ছিল 90 ডিগ্রি বিটা, তাহলে বিটা 90 ডিগ্রি হলে আমরা দেখতে পাচ্ছি যে একটা বৃত্ত তৈরি হয়। ঠিক আছে, নাম্বার 2 দেখো, নাম্বার 2 হচ্ছে যদি আমরা এটাকে দেখো আরেকটা কন্ডিশন, দেখো নাম্বার 2 হচ্ছে যে এটা কিন্তু আলফা, আমরা যদি বিটা কোণে এটাকে ছেদ করি একটি সমতল দ্বারা, এটা কিন্তু একটি সমতল দ্বারা ছেদ করলাম যেখানে বিটার মান আলফার চাইতে বড় এবং আলফা 90 ডিগ্রি থেকে ছোট, মানে বিটার মানটা হবে আলফার চেয়ে বড়। এরকমভাবে আমরা যদি আড়াআড়িভাবে এটাকে ছেদ করি, আবার 90 ডিগ্রি থেকে বিটা বড়, এই কন্ডিশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাইলে এইভাবে যদি আমরা ছেদ করি তাইলে দেখো এখানে কিন্তু এখানে উৎপন্ন হবে হচ্ছে একটি উপবৃত্ত। দেখো এখানে এরকম একটা উপবৃত্ত উৎপন্ন হবে। ঠিক আছে, এই যে এখানে কিন্তু এই যে এরকম একটা উপবৃত্ত তৈরি হবে। তাহলে দেখো তোমাদের বুঝার সুবিধার জন্য আমি দেখাচ্ছি জিনিসটা, সেটা হচ্ছে আমরা প্রথমে তো ভূমির সমান্তরালে ছেদ করছিলাম, এখন কিন্তু ভূমির সমান্তরালে না, এখন হচ্ছে ভূমির সাথে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে আমরা ছেদ করতেছি। তো ভূমির সাথে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল কত, সেটা বিটা অ্যাঙ্গেলে আমরা ছেদ করতেছি, ভূমির সাথে বিটা অ্যাঙ্গেল। তো বিটা অ্যাঙ্গেলটা আবার কি, বিটা অ্যাঙ্গেল এই যে আলফা, এই যে স্থির অক্ষরেখা এল এল প্রাইম, ঠিক আছে, স্থির অক্ষরেখা কি এল এল প্রাইম, এই যে স্থির অক্ষরেখা এটা কিন্তু এই আর অক্ষের সাথে বা হেলানো তলের সাথে আলফা কোণ উৎপন্ন করছে। এই আলফার চেয়ে বিটার মানটা যদি বড় হয় আর 90 ডিগ্রির চেয়ে যদি ছোট হয়, তাহলে কিন্তু এই তলটা কখনোই ভূমির সমান্তরালে হবে না, এরকমভাবে আড়াআড়ি হবে। তো এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি দেখো, তোমাদেরকে যদি আমরা দেখাই, দেখো আড়াআড়ি যদি করি আমরা, এই যে এইটাকে আমরা ছেদ করবো এখন, তো এটাকে যদি আমরা ছেদ করি দেখো কি উৎপন্ন হয়, এই যে আড়াআড়িভাবে। তাহলে দেখো ছেদ বিন্দুতে কিন্তু একটা, এই যে ছেদ বিন্দুতে কিন্তু একটা উপবৃত্ত তৈরি হয়েছে। ঠিক আছে, এই যে ছেদ বিন্দুতে একটা উপবৃত্ত তৈরি হয়েছে এখানে। তাইলে আমরা আমাদের কন্ডিশন হচ্ছে যদি আলফা থেকে বিটা বড় হয়, বিটা 90 ডিগ্রি থেকে ছোট হয়, অর্থাৎ প্লেনটাকে মানে এই আমাদের সমতলটা যদি ভূমির সমান্তরালে না হয়ে একটু অ্যাঙ্গেলে, ভূমির সাথে অ্যাঙ্গেলে ছেদ করা হয়, তাহলে কিন্তু এখানে উৎপন্ন হবে একটি উপবৃত্ত। এটা আমরা পাইলাম। ঠিক আছে, তো দেখো 2 নাম্বার কন্ডিশন হচ্ছে উপবৃত্ত, এই যে এখানে তৈরি হইল কি উপবৃত্ত। ঠিক আছে, যখন আলফার চেয়ে বিটা বড়, বিটা আবার 90 ডিগ্রি থেকে ছোট, আর এখানে বিটা সমান সরাসরি 90 ডিগ্রি ছিল, তখন আমরা পাইছি বৃত্ত। ঠিক আছে, এই যে বৃত্ত। তো নাম্বার 3 দেখো, এখন যদি আমরা এটাকে, হ্যাঁ এটাকে হচ্ছে এই হেলানো তলের সাথে সমান্তরালে ছেদ করি, তাহলে কি হবে দেখো, আমরা যদি হেলানো তলের সাথে এটাকে সমান্তরালে ছেদ করি, এই যে এখন দেখো এই যে হেলানো তলের সাথে সমান্তরালে ছেদ করব আমরা, এই যে সমান্তরাল, এই দেখো এই রেখা, ঠিক আছে, এই রেখা কিন্তু সমান্তরাল, এটা কিন্তু এ বি ও, আর এটা হচ্ছে সি ও ডি। তার মানে বিওসি এর সাথে এই যে তলটা কিন্তু ঠিক সমান্তরালে আছে, আমাদের যে তলটা দ্বারা আমরা ছেদ করতেছি এটা ঠিক সমান্তরালে আছে। তাহলে সমান্তরাল এই তল দ্বারা যদি আমরা এটাকে ছেদ করি, তাহলে আমাদের কি উৎপন্ন হবে, এই ক্ষেত্রে কিন্তু দেখো, এই ক্ষেত্রে সিওবি সমান্তরাল, এটাকে যদি আমরা নাম দিই ইএফ, হ্যাঁ সিওবি সমান্তরাল হচ্ছে ইএফ। যদি এই কন্ডিশনে আমরা এটাকে ছেদ করি, ঠিক আছে, এই কন্ডিশনে যদি ছেদ করি তাহলে কি হবে, এবং এখানে কিন্তু এটা যদি আলফা হয়, এটা কিন্তু বিটা, এখানে অবশ্যই আলফা ইকুয়ালস টু হবে বিটা, আলফা ইকুয়ালস টু বিটা অ্যাঙ্গেলে, যেহেতু এটা সমান্তরাল। তাইলে আমরা দেখো এই যে এই হেলানো তলের সাথে সমান্তরালে ছেদ করলে এখানে উৎপন্ন হবে একটি পরাবৃত্ত। দেখো আমরা এখানে রেজাল্টটা পাবো এরকম, দেখো রেজাল্টটা পাবো এরকম, এই যে
একটা উপবৃত্ত তৈরি হবে, এই যে এরকম একটা উপবৃত্ত তৈরি হবে। তাহলে আমাদের এখানে কন্ডিশন কি, আলফা ইকুয়ালস টু বিটা হইতে হবে। তাহলে আমরা পাবো উপবৃত্ত, আমরা পাবো কি, উপবৃত্ত। ঠিক আছে, উপবৃত্ত পাবো আমরা। তাহলে আমরা তোমাদের সুবিধার জন্য, বুঝার সুবিধার জন্য আমি দেখাচ্ছি সেটা কিভাবে উপবৃত্ত তৈরি হবে। দেখো, এই যে উপবৃত্ত তৈরি হওয়ার জন্য আমরা যদি এটাকে, এই যে দেখো এটা কিন্তু হেলানো তল, এটা হচ্ছে হেলানো তল। তাহলে এই হেলানো তলের সমান্তরালে আমরা এটাকে ছেদ করব। তাহলে হেলানো তলের সমান্তরালে যদি এটাকে আমরা ছেদ করি, দেখো কি হয়। এই যে দেখো, এই যে হেলানো তলের সমান্তরালে আমরা ছেদ করছি, তাহলে আমরা এরকম একটা শেপ পাইছি। তো এটার নাম কিন্তু হচ্ছে পরাবৃত্ত। ঠিক আছে, এটার নাম কি, পরাবৃত্ত। সরি, এখানে হবে পরাবৃত্ত। ঠিক আছে, এই যে এই শেপটা কিন্তু পরাবৃত্ত। তাহলে পরাবৃত্ত কখন পাচ্ছি, হেলানো তলের সমান্তরালে যখন আমরা ছেদ করব, তাইলে হবে পরাবৃত্ত। ঠিক আছে, পরাবৃত্ত। তো এটা আমরা পাইলাম। এরপরে দেখো আমাদের আরেকটা কন্ডিশন, সেটা হচ্ছে যদি আমরা দেখো, যদি এটাকে আমরা এইভাবে ছেদ করি, হ্যাঁ দেখো, যদি এটাকে আমরা, দেখো এই যে এই বিন্দু দিয়ে যাবে, ঠিক আছে, এই যে হেলানো তল বরাবর ছেদ করব, কিন্তু এই বিন্দু দিয়ে যাবে, খাড়াভাবে ছেদ করব, হেলানো তল দিয়ে খাড়াভাবে ছেদ করব, সেটা অবশ্যই ও বিন্দুগামী হবে। এই আমাদের সমতলটা ও বিন্দু দিয়ে যাবে, তখন কি উৎপন্ন হবে দেখো। ঠিক আছে, এটা আমরা দেখব। তো এটা যদি আমরা, সেক্ষেত্রে আমরা পাবো দুটি পেয়ার অফ স্ট্রেট লাইন, অর্থাৎ দুটি একজোড়া সরলরেখা আমরা পাবো। তো দেখো, যদি এটাকে আমরা ছেদ করি, তাহলে আমরা পাবো, আচ্ছা এটাকে আমরা আর একটু এদিকে লিখি, তাহলে সুবিধা হবে। এই যে এটা ছিল বৃত্ত। ভূমির সমান্তরাল হইলে বৃত্ত, ভূমির সমান্তরাল হইলে বৃত্ত, যেখানে বিটা 90 ডিগ্রি। ঠিক আছে, বিটা ছিল 90 ডিগ্রি। এটা ছিল আমাদের কন্ডিশন। এখন আমরা কি করব, এটাকে এই হেলানো তল বরাবর ছেদ করব, যেটা প্লেনটা মানে আমাদের তলটা এই ও বিন্দুগামী হবে। এক্ষেত্রে আমাদের কি উৎপন্ন হবে দেখো, আমরা দেখাচ্ছি। এক্ষেত্রে আমরা পাবো হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন। তো এটা আমি দেখাচ্ছি তোমাদেরকে কর্তন করে। দেখো, এটা কিন্তু হেলানো তল, এটাও হেলানো তল। এই হেলানো তল বরাবর এটাকে সোজা আমরা ছেদ করব। তো আমরা যদি সোজা ছেদ করি, তাহলে আমরা কি পাবো দেখো, এই যে এটা অবশ্যই এই বিন্দু দিয়ে যাবে। ঠিক আছে, এই যে উপরের একদম এই শীর্ষবিন্দু দিয়ে যাবে। তাহলে এই যে দেখো, এখানে যদি আমরা ছেদ করছি, এই যে আমরা যে ছেদ করছি, তাহলে এখানে কিন্তু একটা স্ট্রেট লাইন। দেখো, এটা একটা স্ট্রেট লাইন, এটা একটা স্ট্রেট লাইন। তাহলে আমরা কিন্তু একজোড়া সরলরেখা আমরা পাবো। ঠিক আছে, হেলানো তল বরাবর যদি আমরা ছেদ করি, তাহলে দেখো আমরা আরেকটা কন্ডিশন পেয়ে গেলাম, যে হেলানো তল বরাবর ছেদ করলে স্ট্রেট লাইন পাওয়া যায়, হেলানো তল বরাবর ছেদ করলে। ঠিক আছে, অর্থাৎ প্লেনটা যদি ঠিক এইভাবে ছেদ করে, তাহলে আমরা কি পাই, একজোড়া সরলরেখা, একজোড়া সরলরেখা। ঠিক আছে, এরপরে আমাদের পরের কন্ডিশন হচ্ছে, যদি আমরা কোনটাকে এইভাবে ছেদ করি। দেখো, এটা হচ্ছে আমাদের এই যে 1 নাম্বার চিত্র 1, এটা ছিল আমাদের চিত্র 2। ঠিক আছে, এটা ছিল চিত্র 2, এটা ছিল আমাদের চিত্র 3। এখন দেখো, আমরা যদি আরেকভাবে ছেদ করি, দেখো এই যে এটা হচ্ছে কোণক। ঠিক আছে, এই যে কোণক। তো এইটাকে যদি আমরা এখন দেখো, এটা হচ্ছে এ ও বি এবং সি ও ডি। ঠিক আছে, এইটা। তো এটাকে যদি আমরা এখন এই যে স্থির অক্ষের সমান্তরালে ছেদ করি, ঠিক আছে, এই যে এইভাবে যদি ছেদ করি স্থির অক্ষের সমান্তরালে, হ্যাঁ, তাইলে আমরা কি পাবো,
এক্ষেত্রে কিন্তু পাওয়া যাবে একটি অধিবৃত্ত। তাহলে দেখো এটা আমি তোমাদের দেখাচ্ছি, এটা আমরা করে রাখছি আগেই। এই যে আমরা যদি এই যে অক্ষের সমান্তরালে ছেদ করি তাহলে এই যে উপরে একটা আর হচ্ছে নিচে একটা, দুইটা আমরা মানে শেপ পাচ্ছি, এটাকে একসাথে বলা হয় অধিবৃত্ত। ঠিক আছে, তো দেখো উপবৃত্ত কিন্তু এই যে এরকম ছিল, নিচে একটা ছিল। তো অনেকে বলে থাকে যে উপবৃত্তকে নিচে আর উপরে একবার লেখলে অধিবৃত্ত পাওয়া যায়, বিষয়টা কিন্তু এমন নয়। এই যে উপবৃত্ত আমরা কিভাবে পাইছিলাম, যে এই হেলানো তলের সমান্তরালে ছেদ করে কিন্তু আমরা পাইছি। আর এটা আমরা পাচ্ছি কিভাবে, এই যে আমাদের এই যে এই স্থির অক্ষরেখার সমান্তরালে ছেদ করে আমরা কিন্তু পাচ্ছি এই যে এটা। তাহলে এটা কিন্তু অধিবৃত্ত, উপরে একটা নিচে একটা, তাহলে আমরা পাচ্ছি অধিবৃত্ত এক্ষেত্রে। তাহলে এটা শেপটা কেমন হবে দেখো, এই যে এরকম। ঠিক আছে, দেখো এই যে এরকম একটা শেপ আমরা পাবো। এই যে ঠিক আছে, এই যে এরকম উপরে একটা, হ্যাঁ উপরে একটা শেপ আর হচ্ছে নিচে একটা শেপ। এই যে নিচে একটা শেপ, এরকম আমরা দুইটা শেপ পাবো। তো দেখো এখানে কিন্তু অধিবৃত্ত উৎপন্ন হচ্ছে কি অধিবৃত্ত, অধিবৃত্ত এটা উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আমরা কিন্তু দেখো টোটাল চিত্র কয়টা পাইলাম, এখানে হচ্ছে চিত্র নাম্বার 4, এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে চিত্র 5। তাহলে দেখো আমরা কিন্তু এই যে কোণককে সেট করে, কোণককে বিভিন্ন নির্দিষ্ট কতগুলো নিয়ম মেনে সেট করছি আমরা, সেট করে কয়টা শেপ পাইছি দেখো। এখানে প্রথমে পাইছি আমরা একটা বৃত্ত, ভূমির সমান্তরালে ছেদ করলে একটা বৃত্ত পাওয়া যায়। এরপরে নাম্বার 2, ভূমির সমান্তরালে না সেট করে ভূমির সাথে অ্যাঙ্গেলে, বিটা অ্যাঙ্গেলে যদি আমরা সেট করি তাহলে আমরা পাবো একটি উপবৃত্ত, যেখানে বিটার মান আলফার থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট। নাম্বার 3 আমরা কি পাইছি, যদি আমরা এই কোণকটাকে এই হেলানো তলের সমান্তরালে যদি আমরা ছেদ করি একটা এই তল সমতল দ্বারা, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা পাচ্ছি একটা পরাবৃত্ত। ঠিক আছে, এই যে এরকম শেপ হবে পরাবৃত্ত, এই যে এরকম শেপের একটা পরাবৃত্ত আমরা পাচ্ছি। এই যে ঠিক আছে, এই যে এরকম শেপ একটা পরাবৃত্ত এখানে উৎপন্ন হচ্ছে। নাম্বার 4 হচ্ছে দেখো আমরা যদি এই যে হেলানো তলের সাথে একদম লম্ব বরাবর ও বিন্দুগামী এই প্লেন বা সমতল দ্বারা ছেদ করি, সেক্ষেত্রে কিন্তু একজোড়া সরলরেখা পাওয়া যাবে। আর নাম্বার 5 হচ্ছে যদি আমরা এই স্থির অক্ষ এই যে এল প্রাইম এর সাথে সমান্তরালে যদি আমরা একটা তল দ্বারা ছেদ করি তাহলে কিন্তু উৎপন্ন হবে অধিবৃত্ত। ঠিক আছে, তো এইভাবে আমরা কিন্তু 5টি চিত্র পেয়ে থাকি। কখনো দেখো প্রথম কন্ডিশনে এটা পাইছি আমরা বৃত্ত, দ্বিতীয় কন্ডিশনে আমরা পাইছি উপবৃত্ত, তৃতীয় কন্ডিশনে আমরা পাইছি পরাবৃত্ত, চতুর্থ কন্ডিশনে পাইছি একজোড়া সরলরেখা এবং পঞ্চম কন্ডিশনে পাইছি আমরা এই অধিবৃত্ত। তাইলে এই যে বিভিন্ন কন্ডিশনে কোণককে সেট করে বিভিন্ন আকৃতি আমরা পাচ্ছি, বিভিন্ন শেপ পাচ্ছি, এদেরকে একসাথে বলা হবে কনিক সেকশন বা সংক্ষেপে বলা হবে কনিক্স। ঠিক আছে, তো এটা আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম। এরপরে দেখো সরলরেখা এই কনিকের সমীকরণটা কি হবে। দেখো কনিকের সাধারণ বা জেনারেল সমীকরণ যেটা, তো সেই ক্ষেত্রে দেখো আমরা এই যে সেটগুলি করছি এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি, সেটা হচ্ছে দেখো সেটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু, হ্যাঁ একটা নির্দিষ্ট বিন্দু পি অফ এক্স ওয়াই চলমান একটা বিন্দু, এই বিন্দু থেকে একটি নির্দিষ্ট বিন্দুর দূরত্ব, হ্যাঁ আর একটি নির্দিষ্ট রেখার দূরত্বের অনুপাত সর্বদাই ধ্রুব সংখ্যা যদি হয়, অর্থাৎ একটি চলমান বিন্দু যদি হয় পি অফ এক্স ওয়াই এবং পি অফ এক্স ওয়াই থেকে একটি নির্দিষ্ট বিন্দু এস এবং একটি নির্দিষ্ট সরলরেখা, এই সরলরেখাটা হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, এই নির্দিষ্ট রেখার দূরত্বের অনুপাত সর্বদাই যদি ধ্রুব সংখ্যা হয় তাহলে ওই বিন্দুর সঞ্চারপথকে বলা হবে একটি কনিক। এটা হইতে পারে উপবৃত্ত, হইতে পারে পরাবৃত্ত, হইতে পারে অধিবৃত্ত, হতে পারে বৃত্ত, হতে পারে সরলরেখা। ঠিক আছে,
তো এই নিয়মটা সবসময় কিন্তু মানবে। তাহলে এই যে একটা চলমান বিন্দু পি হচ্ছে একটি চলমান বিন্দু, এই বিন্দু থেকে একটি নির্দিষ্ট বিন্দুর দূরত্ব, তাহলে এই নির্দিষ্ট বিন্দুটাকে বলা হবে উপকেন্দ্র বা ফোকাসও বলা হয় এটাকে, এটার নাম হচ্ছে উপকেন্দ্র। আর নির্দিষ্ট সরলরেখাটাকে বলা হবে ডিরেক্ট্রিক্স বা হচ্ছে এই দিকাক্ষ। দেখো ডিরেক্ট্রিক্স বা দিকাক্ষ, ঠিক আছে। তাহলে একটি চলমান বিন্দু কার্তেশীয় সমতলে একটি চলমান বিন্দু যদি পি অফ এক্স ওয়াই হয়, এই পি বিন্দু থেকে একটি নির্দিষ্ট বিন্দু এবং একটি নির্দিষ্ট সরলরেখার দূরত্বের অনুপাত সর্বদাই যদি ধ্রুব সংখ্যা হয়, তাহলে ওই বিন্দুর সঞ্চারপথকে বলা হবে একটি কনিক্স। তো সেটা হইতে পারে বৃত্ত, হইতে পারে উপবৃত্ত, হইতে পারে পরাবৃত্ত, অধিবৃত্ত, সরলরেখা। তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি, এই যে এসপি, তাহলে এসপি বাই পিএম ইকুয়ালস টু হচ্ছে ই, অর্থাৎ এই দুইটা এই যে এই দূরত্ব আর এই দূরত্বের অনুপাত, এই দূরত্ব আর এই দূরত্বের অনুপাত হচ্ছে ই। এই ই কে বলা হয় ইসেন্ট্রিসিটি, ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা, ঠিক আছে, উৎকেন্দ্রিকতা। তো দেখো এই উৎকেন্দ্রিকতাই কিন্তু এটার শেপ কেমন হবে এটা নির্ধারণ করে, এই জন্য এটার নাম হচ্ছে উৎকেন্দ্রিকতা। যেমন ডাক্তাররা বলে থাকে যে স্থূলতাই তার রোগের প্রধান কারণ। স্থূলতা যদি কম হয় মানুষের রোগ কমে যায়, আর স্থূলতা যদি বাড়ে তাইলে রোগের পরিমাণ কিন্তু মানুষের বেড়ে যায়, স্থূলতা। ঠিক তেমনিভাবে এখানে এই যে ই হচ্ছে উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতার কম বেশি হইলে এটা শেপ চেঞ্জ হবে। দেখো ই যদি শূন্য হয় হবে একরকম, শেপ হবে একরকম, এই যে পি বিন্দুর সঞ্চারপথ হবে একরকম। ই যদি 1 হয় তাহলে হবে একরকম, ই যদি লেস দেন 1 হয় তাহলে হবে একরকম, ই যদি গ্রেটার দেন 1 হয় তাহলে হবে একরকম। তাহলে এখানে কিন্তু আমরা টোটাল কয়টা পাচ্ছি, 1 2 3 4টা, ঠিক আছে। এরকম 4টা শেপ কিন্তু আমরা পাবো, ঠিক আছে। তো এই যে ই এর মান কখনো 0 হবে, কখনো 0 থেকে বড় হবে, কখনো 0 হবে, কখনো 1 হবে, কখনো 1 থেকে বড়, কখনো 1 থেকে ছোট। তো এই ই এর বিভিন্ন মানের জন্যই কিন্তু এটা কখনো পরাবৃত্ত, কখনো অধিবৃত্ত, কখনো উপবৃত্ত, কখনো বৃত্ত নির্দেশ করবে, ঠিক আছে। তো এটাকে বলা হবে ইসেন্ট্রিসিটি। এই ইসেন্ট্রিসিটি হচ্ছে এই কণিকার বিভিন্ন আকৃতির জন্য দায়ী। তো দেখো এখানে এসপি, এই যে এস বিন্দুটা কিন্তু আমরা আলফা বিটা ধরেছি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এসপি সমান ই ইন্টু পিএম, ই ইন্টু পিএম। তাহলে এসপির দূরত্ব কত, এই যে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, এটা হচ্ছে এক্স ওয়াই, এটা হচ্ছে আলফা বিটা। তো আমরা জানি বিন্দু থেকে বিন্দুর দূরত্ব হচ্ছে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার। দেখো এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার, ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার, ঠিক আছে, ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু ই ইন্টু পিএম, মানে পি থেকে এই যে সরলরেখার লম্ব দূরত্ব, ঠিক আছে। এই সরলরেখা আমরা কি ধরছি, এক্স প্লাস বি ওয়াই প্লাস সি। তো আমরা জানি একটা বিন্দু থেকে একটি রেখার লম্ব দূরত্ব বের নির্ণয়ের সূত্র হচ্ছে মডুলাস এক্স এর জায়গায় এক্স স্থানাঙ্ক, ওয়াই এর জায়গায় ওয়াই স্থানাঙ্ক, কনস্ট্যান্ট যা আছে তাই থাকবে। তাহলে এখানে কিন্তু হবে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ডিভাইড বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। আমরা সরলরেখায় পড়ছি একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব কীভাবে বের করতে হবে, তাহলে আমরা এটা পাইলাম। দেন দেখো আমরা যদি ক্যালকুলেশন করি এখানে, ঠিক আছে, যদি আমরা এখানে ক্যালকুলেশন দুই পাশে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে কিন্তু আসবে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু ই স্কোয়ার এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি হোল স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা আমরা পাই। তাহলে আমরা ফাইনালি কি পাচ্ছি, দেখো এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস 2 আলফা এক্স প্লাস আলফা স্কোয়ার, এখানে হবে ওয়াই স্কোয়ার মাইনাস 2 ওয়াই বিটা প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু, এই যে এটা সেই পাশে গুণ হয়ে যাবে, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, এটা ইকুয়াল টু ই স্কোয়ার। এখানে দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এই যে 2ab xy প্লাস 2bcy প্লাস 2cax প্লাস 2ca, হ্যাঁ এটা এতটুকুই। তাহলে এটা আমরা পাইলাম ইজ ইকুয়ালস টু হচ্ছে 0, এই পাশে
ইকুয়াল টু এটা। তাহলে এখন দেখো আমরা এক্স এর সহগ এক্স স্কোয়ারের সহগগুলি একসাথে করবো। দেখো এখানে এক্স স্কোয়ারের সহগ কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার সহ হচ্ছে ই স্কোয়ার এ স্কোয়ার। তাহলে আমরা যদি এক্স স্কোয়ার কমন নেই তাহলে আমাদের থাকবে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস ই স্কোয়ার এ স্কোয়ার ই স্কোয়ার এ স্কোয়ার। তাহলে এখানে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার। এরপরে দেখো 2xy, এই যে দেখো এখানে 2 এই যে xy টার্ম কিন্তু এই পাশে কোথাও নাই, শুধু এখানে আছে। এটা এখানে প্লাসের, এই পাশে আসলে মাইনাসের। আমরা লিখে দিই 2abxy লিখে দিলাম প্লাস। এরপরে দেখো বি ওয়াই স্কোয়ারের সহগ এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে হচ্ছে ই স্কোয়ার বি স্কোয়ার। তো আমরা ওয়াই স্কোয়ারটা আমরা কমন নিতে পারি, তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস হচ্ছে ই স্কোয়ার বি স্কোয়ার ইন্টু হচ্ছে ওয়াই স্কোয়ার, এটা আমরা পাই। এরপরে দেখো আমরা এক্স স্কোয়ার নিয়ে নিছি, ওয়াই স্কোয়ার নিয়ে নিছি, এক্স ওয়াই টার্ম নিয়ে নিছি। এরপরে এক্সের টার্ম আসবে, ঠিক আছে, এক্সের টার্ম। দেখো এখানে এক্সের সহগ মাইনাস 2 আলফা, এখানে এক্সের সহগ এই যে এক্সের সহগ হচ্ছে 2ca, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কমন নিতে পারি কি 2 কমন, এরপরে মাইনাস আলফা এক্স, ঠিক আছে, মাইনাস আলফা এক্স, সরি আলফা মাইনাস আলফা। আচ্ছা আমরা মাইনাস সহই কমন নেই, দেখো মাইনাস 2 কমন নিছি, তাহলে থাকে এখানে আলফা, এখানে কিন্তু এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে আলফা এ স্কোয়ার বি স্কোয়ার। এটা এই যে 2 ইন্টু আলফা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেন এখানে এক্স এর টার্ম কোথায় আছে, এই যে এক্স এর টার্ম কিন্তু এখানে আছে শুধু, এটা আমরা কমন নিতে পারি। এখানে হবে কি ই স্কোয়ার 2c স্কোয়ার মাইনাস, এই পাশে আসলে মাইনাস, পরে প্লাস হয়ে যাবে 2c ই স্কোয়ার ইন্টু হচ্ছে এক্স। এরপরে দেখো মাইনাস, এরপরে আমাদের আসবে ওয়াই এর টার্ম, তাহলে ওয়াই এর টার্মে এই যে এখানে কিন্তু মাইনাস 2 আমরা কমন নিলাম। এরপরে থাকে হচ্ছে বিটা, ঠিক আছে, বিটা ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে এইটা। দেন এখানে আসবে আমাদের, দেখো এখানে ওয়াই এর টার্ম এই যে এইটা মাইনাস বিসি মাইনাস বিসি এখানে হবে 2ca ই স্কোয়ার, এটা। তাহলে এখানে আসে বিসি, হ্যাঁ বিসি ইন্টু হচ্ছে ওয়াই। এরপরে দেখো আমাদের আসবে শুধু কনস্ট্যান্ট টার্ম, এখানে কিন্তু কনস্ট্যান্ট হচ্ছে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, এখানে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার গুণাকারে আছে, আর এখানে কনস্ট্যান্ট পার্ট হচ্ছে শুধু সি স্কোয়ার। তাহলে আমরা এখানে কি পাই প্লাস, দেখো এখানে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, এই যে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার, এই সি স্কোয়ার এই পাশে আইসা হবে মাইনাস সি স্কোয়ারের সাথে আবার ই স্কোয়ার গুণ আছে, তাহলে মাইনাস ই স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু হবে 0, এটা আমরা পাই। তো দেখো এখানে এই যে এ বি সি এ বি, হ্যাঁ ই এ, এগুলি কিন্তু এ বি সি, দেখো এ বি সি ই এগুলি কিন্তু সব কনস্ট্যান্ট, এগুলি সব কি এখানে কনস্ট্যান্ট। তারপরে আলফা কনস্ট্যান্ট, বিটাও কিন্তু কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে চিন্তা করো এই যে এ বি ই এ এগুলি কনস্ট্যান্ট, তাহলে এই পুরোটা কিন্তু কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টের পরিবর্তে আমরা কিন্তু ভ্যালু ধরতে পারি। এখানে এই যে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ই স্কোয়ার এ স্কোয়ার সমান আমরা ধরে নিলাম এ, ঠিক আছে, আমরা এ ধরে নিলাম। দেখো এরপরে এই যে এ এবং বি, তাহলে মাইনাস এ বি সমান আমরা ধরে নিলাম এইচ, ঠিক আছে, এটা কনস্ট্যান্ট। এরপরে এই যে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস ই স্কোয়ার বি স্কোয়ার, এটাকে ধরে নিলাম আমরা বি, এটাও কনস্ট্যান্ট। এরপরে দেখো মাইনাস 2 ইন্টু আলফা 2 ইন্টু আলফা এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2ca ই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমরা ধরে নিলাম জি, সরি শুধু মাইনাস এত এর মান আমরা জি ধরলাম। এরপরে দেখো এই যে এখানে এই যে এইটার মান বিটা ইন্টু মাইনাস বিটা ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস, সরি এখানে প্লাস হবে ই স্কোয়ার আছে, তাহলে বিসি স্কোয়ার, বিসি স্কোয়ার, এটা সমান হচ্ছে আমরা ধরে নিলাম এফ, আর এই পুরো কনস্ট্যান্টকে আমরা ধরে নিলাম সি, এই যে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস ই স্কোয়ার সি স্কোয়ার, এই পুরোটাকে আমরা ধরে নিলাম কনস্ট্যান্ট সি।
তাহলে এই মানগুলি যদি আমরা এখানে বসাই দিই তাহলে ফাইনালি আমাদের কি আসে দেখো, ফাইনালি আমাদের আসবে ax² প্লাস 2hxy প্লাস by² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0। এটাই হবে কিন্তু কণিকার সমীকরণ, সাধারণ সমীকরণ। অর্থাৎ এটা কিছু কোনো শর্তে এটা বৃত্ত হবে, কোনো শর্তে এটা পরাবৃত্ত হবে, কোনো শর্তে এটা উপবৃত্ত হবে, কোনো শর্তে এটা অধিবৃত্ত হবে। তাহলে এটাই হচ্ছে কিন্তু আমাদের এই কণিকের জেনারেল সমীকরণ। ঠিক আছে, সকল কণিক এটা দ্বারা রিপ্রেজেন্ট করা যায়, আমরা পেয়ে গেলাম। এরপরে দেখো আমরা কন্ডিশনগুলি বের করব খুঁজে, যে কোন কন্ডিশনে এটা কি নির্দেশ করে। ঠিক আছে, কোন কন্ডিশনে এটা কি নির্দেশ করে, এটা তো হচ্ছে সকল কণিকের সমীকরণ। ঠিক আছে, এটা হইতে পারে বৃত্ত, হইতে পারে পরাবৃত্ত, হইতে পারে উপবৃত্ত, হইতে পারে অধিবৃত্ত। আমরা কিন্তু শিওর বলতে পারছি না এটা কি নির্দেশ করে। এটা হচ্ছে সকল কণিক নির্দেশ করে, কিন্তু স্পেসিফিক কিছু শর্তে এটা বৃত্ত হবে, উপবৃত্ত হবে, পরাবৃত্ত হবে, অধিবৃত্ত হবে। এই শর্তগুলি আমরা এখন খুঁজে বের করব। তো এটা করার জন্য এটাকে কিন্তু আমাদের জানি xy টার্মটা আমাদেরকে এখান থেকে রিমুভ করতে হবে। আর একটা কণিকের দ্বিঘাত সমীকরণের xy টার্ম রিমুভ করানোর জন্য এইটাকে অক্ষ মূলবিন্দু স্থির রেখে অক্ষকে কিন্তু থিটা অ্যাঙ্গেলে রোটেট করাইতে হয়। তাহলে আমরা ধরে নিচ্ছি, এই যে ধরি মূলবিন্দু স্থির রেখে অক্ষদ্বয়কে থিটা কোণে ঘুরানো হলো। ঠিক আছে, থিটা কোণে ঘুরানো হলো। তাহলে থিটা কোণে ঘুরাইলে নতুন যে কোঅর্ডিনেট আমরা পাবো সেটা হবে x = x1 cos θ মাইনাস y1 sin θ। ঠিক আছে, থিটা অ্যাঙ্গেলে ঘুরাইলে আমরা জানি যে এক্সিসটা এই ট্রান্সফার হয় এইভাবে, যে x1 cos θ মাইনাস y1 sin θ। ঠিক আছে, এই যে আমাদের মূল কাজ হচ্ছে এই যে এইটা আমরা কি করছি, মূল বিন্দুকে স্থির রেখে এটা x এটা y, এই যে অক্ষদ্বয়কে থিটা অ্যাঙ্গেলে রোটেট করাইছি, এই যে থিটা অ্যাঙ্গেলে আমরা রোটেট করাইছি। ঠিক আছে, তাহলে নতুন যে অক্ষ এটা হচ্ছে x1, এটা হচ্ছে কি y1। ঠিক আছে, তাহলে x1 cos θ মাইনাস y1 sin θ, x এইভাবে চেঞ্জ হবে। এর মূল কারণ হচ্ছে আমরা এটা কেন চেঞ্জ করতেছি, xy টার্মটা রিমুভ করার জন্য। কারণ xy টার্মটা যদি আমরা এখান থেকে রিমুভ করতে পারি তাহলে আমাদের এই সমীকরণটা কিন্তু আরও জেনারেল ফর্মে চলে আসবে, আরও স্ট্যান্ডার্ড ফর্ম এবং এই ইজি ফর্মে চলে আসবে। এরপরে দেখো এই যে y = আমরা এখান থেকে কি পাই, x1 sin θ প্লাস y1 cos θ, এই যে এটা আমরা পাই। তো প্রাপ্ত xy এর মান যদি আমরা এখানে বসাই দিই যে 1 নং-এ, তাহলে আমরা কি পাবো দেখো, এই যে 1 ইমপ্লাইজ করলে a x1 cos θ মাইনাস y1 sin θ হোল স্কোয়ার প্লাস 2h x1 cos θ মাইনাস y1 sin θ, এরপরে হচ্ছে x1 sin θ প্লাস y1 cos θ, হ্যাঁ, এরপরে হচ্ছে by², তার মানে b ইন্টু x1 sin θ প্লাস y1 cos θ হোল স্কোয়ার। এরপরে এই যে 2g, এই যে 2g x1, এই যে x এর মান আমরা বসাই দিচ্ছি x1 cos θ মাইনাস y1 sin θ প্লাস 2f, এরপরে হবে y এর মান হবে কত, x1 sin θ প্লাস y1 cos θ প্লাস হচ্ছে c = 0। এটা আমরা বসাই দিলাম। এরপরে এখান থেকে ক্যালকুলেশন করব আমরা। দেখো তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি আমরা কি পাবো, সেক্ষেত্রে দেখো এই কিন্তু a + b হোল স্কোয়ার, তাহলে আমরা পাচ্ছি a থাকবে x1² cos² θ মাইনাস 2ab 2x1 y1 cos θ sin θ প্লাস y1² sin² θ। এই যে এটা আসে, তারপরে হচ্ছে প্লাস 2h, এই যে এটাকে এটা দ্বারা গুণ, তাহলে প্রথমে কি হবে x1² cos θ sin θ, x1² cos θ sin θ
এরপরে আসবে মাইনাস এক্স ওয়ান ওয়াই ওয়ান, মাইনাস এক্স ওয়ান ওয়াই ওয়ান, হ্যাঁ, এক্স ওয়ান ওয়াই ওয়ান সাইন স্কোয়ার থিটা। এরপরে আসবে দেখো প্লাস এক্স ওয়ান ওয়াই ওয়ান, এক্স ওয়ান ওয়াই ওয়ান কজ স্কোয়ার থিটা, মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার সাইন থিটা কস থিটা বা কস থিটা সাইন থিটা, হ্যাঁ, এটা আমরা পাই। দেন আমাদের এই যে এখানে প্লাস বি এক্স ওয়ান স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস টু এক্স ওয়ান ওয়াই ওয়ান সাইন থিটা কস থিটা প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার কজ স্কোয়ার থিটা, এটা আসে। দেন হচ্ছে 2g, এটা যা আছে তাই থাকবে, এই যে 2g এক্স ওয়ান কস থিটা মাইনাস ওয়াই ওয়ান সাইন থিটা প্লাস 2f, এখানে হবে এক্স ওয়ান সাইন থিটা প্লাস ওয়াই ওয়ান কস থিটা প্লাস c ইকুয়াল টু 0, ঠিক আছে, এটা আমরা পাই। তাহলে এরপরে দেখো আমরা যদি এক্স ওয়ান স্কোয়ারগুলো আলাদা করি, ওয়াই ওয়ান স্কোয়ার আলাদা করি, এক্স ওয়াই টার্ম আলাদা করি, তারপরে এক্স এর টার্ম আলাদা করি, ওয়াই কে আলাদা করি, তাহলে কি আসবে? দেখো এখানে এক্স ওয়ান স্কোয়ারের সহগ কি আছে, কি আছে? এখানে এক্স ওয়ান স্কোয়ারের সহগ আছে এ কজ স্কোয়ার থিটা, তাহলে আমরা লিখলাম এ কজ স্কোয়ার থিটা। এখানে কিন্তু আর এক্স ওয়ান স্কোয়ার নাই, এই যে এখানে আছে, তো এখান থেকে আমরা লিখতে পারি এক্স ওয়ান স্কোয়ারের সহগ হচ্ছে 2h, দেখো 2h কস থিটা সাইন থিটা, কস থিটা সাইন থিটা থাকবে হচ্ছে এক্স ওয়ান স্কোয়ার, কমন নিয়ে নিলাম। দেন হচ্ছে এক্স ওয়াই টার্মগুলি আমরা আনবো, সেটা হচ্ছে প্লাস 2 যদি আমরা কমন নিই, ঠিক আছে, এই যে 2 কমন নিলাম, থাকে মাইনাস এক্স ওয়ান ওয়াই ওয়ান, এই যে মাইনাস কস থিটা সাইন থিটা, হ্যাঁ, কস থিটা সাইন থিটা, এ কস থিটা সাইন থিটা, এই যে এ তো গুণাকারে আছে, এ কস থিটা সাইন থিটা। তারপরে এখান থেকে দেখো এক্স ওয়াই এর সহগ কত, এক্স ওয়ান ওয়াই ওয়ান এর সহগ হচ্ছে 2h মাইনাস 2h সাইন স্কোয়ার থিটা, এখানে 2 কমন নিয়ে নিছি, তাহলে হবে শুধু h সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। এরপরে এখানে আসে এই যে এক্স ওয়ান ওয়াই ওয়ান, এখানে হবে শুধু প্লাস h কস স্কোয়ার থিটা, ঠিক আছে। এরপরে মাইনাস, এরপরে এক্স ওয়ান ওয়াই ওয়ান কোথাও আছে কি না দেখো, এই যে এখানে আছে, তাহলে এখানে আছে কি এক্স ওয়ান ওয়াই ওয়ানের সহগ হচ্ছে সাইন থিটা কস থিটার সাথে থাকবে বি, তাহলে প্লাস বি সাইন থিটা কস থিটা, ঠিক আছে। আর এখানে থাকবে গুণাকারে এক্স ওয়ান ওয়াই ওয়ান। এরপরে দেখো আমাদের আসবে বি স্কোয়ার, সরি ওয়াই ওয়ান স্কোয়ার, তাহলে এখানে ওয়াই ওয়ান স্কোয়ারের সহগ হচ্ছে, দেখো এখানে ওয়াই ওয়ান স্কোয়ার হচ্ছে এ সাইন স্কোয়ার থিটা প্লাস এখানে ওয়াই ওয়ান স্কোয়ার আছে কিনা, এই যে আছে, তাহলে এখানে হবে মাইনাসের 2h কস থিটা সাইন থিটা, ঠিক আছে। এরপরে আর আছে হলো এখানে, তাহলে বি কজ স্কোয়ার থিটা প্লাস বি কজ স্কোয়ার থিটা, সাথে থাকবে ওয়াই স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার, এটা। এরপরে এক্স ওয়ানের সহগগুলি আমরা খুঁজে বের করবো। এখানে এক্স ওয়ানের সহগ কিন্তু হচ্ছে 2g কস থিটা, দেখো 2g কস থিটা, এখানে এক্স ওয়ানের সহগ হচ্ছে 2f সাইন থিটা, এই যে 2f সাইন থিটা থাকবে হচ্ছে এক্স ওয়ান। এরপরে দেখো ওয়াই ওয়ানের সহগ প্লাস ওয়াই ওয়ানের সহগ কত, মাইনাসের 2g সাইন থিটা, মাইনাস 2g সাইন থিটা, ঠিক আছে, প্লাস এখানে ওয়াই ওয়ানের সহগ হচ্ছে 2f কস থিটা, এই যে 2f কস থিটা ইন্টু হচ্ছে ওয়াই ওয়ান, এরপরে কনস্ট্যান্ট থাকবে ইকুয়াল টু 0। আমরা কিন্তু সবগুলিকে পৃথক করে ফেলছি। এখন দেখো আমাদের কাজ হচ্ছে এক্স ওয়াই টার্মকে রিমুভ করবো, অর্থাৎ এই যে এক্স ওয়ান ওয়াই ওয়ান এর সহগকে রিমুভ করবো। তাহলে এই যে এমন একটা থিটার মান, এমন একটা কিছু আমাদেরকে বের করতে হবে যেই থিটার মানটা এখানে বসাইলে এটার মানটা শূন্য হয়ে যায়, অর্থাৎ সহগ শূন্য হবে। তাহলে এটা আমরা কিভাবে বের করব, সেটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ানের এই যে কোএফিসিয়েন্টটা, এটাকে শূন্য ধরলেই তো আমরা যেই ক্যালকুলেশন করে যে থিটার মান যেটা পাবো ওইটা বসাইলে কিন্তু এখানে আবার শূন্য হবে। তাহলে দেখো ফাইনালি আমরা কি পাচ্ছি, সেটা হচ্ছে এক্স ওয়াই টার্ম, এই যে এক্স ওয়ান ওয়াই ওয়ান
পদ শূন্য হলে এই সহগ শূন্য হবে, ঠিক না? তাইলে আমরা কি পাই 2 × -a cos θ sin θ minus h sin square θ plus h cos square θ plus b sin θ cos θ, হ্যাঁ, b sin θ cos θ is equals to 0। এটাকে 0 ধরে থিটার মান যেটা আমরা পাবো ওইটা আবার এখানে বসাইলে কিন্তু সব 0 হয়ে যাবে এই টার্মে বসাইলে। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি দেখো মাইনাস এ, তাহলে ওই যে প্লাস, তাহলে আমরা লিখতে পারি বি মাইনাস এ, এই যে এখানে সাইন থিটা কস থিটা, এখানে সাইন থিটা কস থিটা, তাহলে সাইন থিটা কস থিটা। এখানে আমরা এইচ কমন নিলাম, থাকে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে দেখো ফাইনালি আমরা কি পাচ্ছি এখান থেকে, কিন্তু আমরা পাবো হচ্ছে এই যে এখানে আমরা বি মাইনাস এ বাই 2 নিলাম, তাহলে কিন্তু হবে 2 সাইন থিটা কস থিটা, আর এখানে হবে এইচ কস 2 থিটা। আমরা জানি কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কস 2 থিটা, এটা আমরা জানি। তাহলে এখান থেকে আসবে কি, দেখো এখান থেকে আসবে যেটা আসবে সেটা হচ্ছে বি মাইনাস এ বাই 2 সাইন 2 থিটা। এখানে হবে এটাকে ওই পাশে যদি আমরা নিয়ে যাই তাহলে হবে মাইনাসের এইচ কস 2 থিটা। তাহলে ফাইনালি আমাদের আসবে কিন্তু সাইন 2 থিটা ডিভাইড বাই হচ্ছে কস 2 থিটা, কস 2 থিটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস এইচ বাই, হ্যাঁ, 2 এইচ বাই বি মাইনাস এ। তো আমরা যদি মাইনাসটাকে বেনিশ করতে চাই তাহলে আমরা এইভাবে লিখতে পারি 2h a মাইনাস বি, এটা আমরা লিখতে পারি। তাহলে সাইন থিটা বাই কস থিটা সমান হচ্ছে টেন থিটা, তাহলে টেন 2 থিটা ইকুয়াল টু হচ্ছে 2h a মাইনাস বি। তাহলে এখান থেকে থিটার মান কিন্তু আমরা পাবো হাফ টেন ইনভার্স 2h ডিভাইড বাই a মাইনাস বি, এই যে এটা। তাহলে এই যে থিটার মানটা এটা যদি আমরা ওই সমীকরণে বসাই দিই তাহলে xy টার্মটা শূন্য হয়ে যাবে, ঠিক আছে, থিটার মান এত এর জন্য। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি, পরিবর্তিত সমীকরণ কিন্তু আমরা পাবো এটা x1 স্কোয়ারের যে সহগটা ছিল এটা কনস্ট্যান্ট, y1 এর যে সহগ ছিল ওটাও কনস্ট্যান্ট, x1 এর যে x1 স্কোয়ারের যেটা ছিল এটাও কনস্ট্যান্ট, y1 স্কোয়ারের যেটা ছিল ওটাও কনস্ট্যান্ট, তারপরে x1 এর যে কোএফিসিয়েন্ট ছিল সেটাও কনস্ট্যান্ট, y1 এর কোএফিসিয়েন্টও কনস্ট্যান্ট। তাহলে আমরা পরিবর্তিত সমীকরণ পাবো এমন ax স্কোয়ার ax1 স্কোয়ার, হ্যাঁ, by1 স্কোয়ার প্লাস 2g x1 2f y1 প্লাস হচ্ছে c ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের রূপান্তরিত সমীকরণ যখন আমরা থিটার মান এত বসাই দিব ওই সমীকরণে, ঠিক আছে, xyটা আমার থাকবে না। তাহলে আমরা এই যে সাফিসে আছে x1 y1, এই x1 y1 দেখো x1 y1 এর পরিবর্তে আমরা xy বসাই, তাহলে আমরা জানি ভেরিয়েবল চেঞ্জ হলে একটা সমীকরণের মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে আসবে ax স্কোয়ার প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের মূল সমীকরণ। তো এটা কোনো কোনো কন্ডিশনে এটা হবে সরল রেখা, কোনো কোনো কন্ডিশনে এটা হবে বৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত। তো দেখো কন্ডিশন দেখো আমরা কি পাইছি, আমরা কিন্তু দেখো দ্বিঘাত সমীকরণটাকে সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনটাকে আমরা ধাপে ধাপে রিডিউস করে আমরা কি কি পাইছি দেখো। আমাদের মূল সমীকরণ ছিল কিন্তু এইটা ax স্কোয়ার প্লাস 2hxy, দেখো ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। হ্যাঁ, এটা তো এটাকে রিডিউস করে আমরা পাইছি কি ax স্কোয়ার by স্কোয়ার 2gx 2fy, হ্যাঁ, 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটা পাইছি আমরা 2 নাম্বার। এটাকে রিডিউস করে আবার আমরা কিন্তু পাইছি এরকম সমীকরণ দেখো ax প্লাস, হ্যাঁ, ax প্লাস g বাই a হোল স্কোয়ার প্লাস by প্লাস f বাই b হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে g স্কোয়ার বাই a প্লাস
এফ স্কোয়ার বাই বি মাইনাস হচ্ছে সি, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার। ঠিক আছে, আমরা এটা পাইছি। তাহলে দেখো আমরা এখান থেকে এই যে 3 এবং 2 এবং 1 এগুলিতে বিভিন্ন কন্ডিশন আমরা অ্যাপ্লাই করব, করে করে আমাদের যে যে সমীকরণগুলি আসে, অর্থাৎ এটা কি কি রিপ্রেজেন্ট করে আমরা বিভিন্ন কন্ডিশন এখানে অ্যাপ্লাই করব। তাহলে আমরা দেখি প্রথমে নাম্বার 1 কেস। দেখো যদি এই যে এটা আমরা পাইছি, এখানে আমরা ধরে নিচ্ছি যে এ এক্স প্লাস জি বাই এ হোল স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস এফ বাই বি হোল স্কোয়ার ইকুয়াল টু জি স্কোয়ার বাই এ এফ স্কোয়ার বাই বি মাইনাস সি ইকুয়াল টু হচ্ছে কে। আমরা কনস্ট্যান্ট ধরে নিলাম, কারণ এটা তো কনস্ট্যান্ট, এটাকে আমরা আরেকটা নতুন কনস্ট্যান্ট ধরে নিলাম। তাইলে এটা হচ্ছে আমাদের ধরো 4 নাম্বার। এখন 4 নংয়ে যদি কে শূন্য হয়, আচ্ছা এখানে আমরা আরেকটা কাজ করতে পারি যে আমরা এই অরিজিনটাকে ট্রান্সফার করব, অর্থাৎ এক্সিসকে ট্রান্সফার করব কত বিন্দুতে, দেখো বাই মানে অক্ষদ্বয়কে অক্ষদ্বয় স্থানান্তর করে, দেখো অক্ষদ্বয় স্থানান্তর, অক্ষদ্বয় স্থানান্তর, অক্ষদ্বয়কে আমরা স্থানান্তর করব কোথায়, মাইনাস জি বাই এ এবং মাইনাস এফ বাই বি বিন্দুতে আমরা স্থানান্তর করি। তাহলে 4 নং আমরা কি পাই, এক্স এর পরিবর্তে আমরা বসাবো এক্স মাইনাস জি বাই এ, তাহলে প্লাস জি বাই মাইনাস জি বাই কাটা যাবে, থাকবে শুধু এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার। ঠিক আছে, বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু থাকবে কে। তাহলে এখানে দেখো কে যদি শূন্য হয়, এই যে সমীকরণে কে শূন্য হলে কে শূন্য হলে আমরা কিন্তু পাবো বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এ এক্স স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার মাইনাস এ বাই বি এক্স, এটা আমরা পাই। তাহলে দেখো এখানে কিন্তু এটা কিন্তু একটি সরলরেখার সমীকরণ, যার ডাল হচ্ছে রুট ওভার মাইনাস এ বাই বি। তাহলে আমরা একজোড়া সরলরেখার সমীকরণ পাচ্ছি মূলবিন্দুগামী। ঠিক আছে, এখানে এ এবং বি যদি একই চিহ্ন বিশিষ্ট হয় তাহলে ইমাজিনারি স্ট্রেট লাইন, আর যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট হয় তাহলে হবে রিয়াল স্ট্রেট লাইন। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এই কন্ডিশনের মধ্যে, অর্থাৎ কে যখন শূন্য হয়ে যাবে, অর্থাৎ কনস্ট্যান্ট পার্টগুলি যখন শূন্য হয়ে যাবে, তখন এই যে দ্বিঘাত সমীকরণ এটা কিন্তু আমাদের একটি স্ট্রেট লাইন নির্দেশ করে, একজোড়া স্ট্রেট লাইন। তাহলে এই কন্ডিশনটা আমরা পাইলাম। এরপরে দেখো পরের কন্ডিশন, কেস নাম্বার 2। দেখো কেস নাম্বার 2, যদি এমন হয় যে আমরা কিন্তু এখন রিডিউস করে কি পেলাম, এ এক্স স্কোয়ার বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কে, এক্সিস ট্রান্সফার করার পরে এটা হচ্ছে ধরো 4। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এক্স স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি কে বাই এ প্লাস ওয়াই স্কোয়ার কে বাই বি ইকুয়াল টু 1, এটা আমরা পাই। তাহলে এখানে আমাদের দুইটা কন্ডিশন, সেটা হচ্ছে কে বাই এ এবং কে বাই বি উভয়ে, দেখো উভয়ে যদি পজিটিভ হয়, উভয়ে যদি পজিটিভ হয় তাহলে রিয়াল ইলিপসি মানে রিয়াল উপবৃত্ত, মানে বাস্তব উপবৃত্ত। ঠিক আছে, আমরা পাবো কি, বাস্তব উপবৃত্ত। এবং বি নাম্বার হচ্ছে যদি কে বাই এ এবং কে বাই বি উভয়ই মাইনাস হয় তাহলে আমরা পাবো কাল্পনিক উপবৃত্ত। ঠিক আছে, কাল্পনিক, কাল্পনিক উপবৃত্ত। ঠিক আছে, তো এইটা হচ্ছে কন্ডিশন। এখন দেখো এইটা প্রথম ক্ষেত্রে এটা পজিটিভ, এটা পজিটিভ, এদের গুণফল অবশ্যই পজিটিভ। এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এদের গুণফল কিন্তু পজিটিভ। তাইলে এটো মাইনাস, এটো মাইনাস, তাহলে গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে কন্ডিশন আমরা কি পাচ্ছি, দেখো এখানে যে অবশ্যই এখানে আমরা পাবো কে স্কোয়ার বাই এ বি, কে স্কোয়ার বাই এ বি গ্রেটার দেন 0। ঠিক আছে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস, পজিটিভ মান অবশ্যই 0 থেকে বড়। তাহলে দেখো এখান থেকে আমরা কন্ডিশনটা কি পাই, এটা তো এই যে কে স্কোয়ার অলওয়েজ গ্রেটার দেন 0, অলওয়েজ পজিটিভ। তাহলে এই অংশটা পজিটিভ হবে যদি এটা পজিটিভ হয়, তাহলে আমরা অবশ্যই পাই এ বি গ্রেটার দেন 0। তাহলে বাই দ্য ডেফিনেশন অফ এই ইনভেরিয়েন্ট ফর্মুলা, সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন ইনভেরিয়েন্ট ফর্মুলা থেকে আমরা জানি এ বি সমান হচ্ছে এ বি মাইনাস এইচ স্কোয়ার। তাহলে এ বি মাইনাস এইচ স্কোয়ার যদি 0 থেকে বড় হয় তাহলে এই যে 1 নম্বরের সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন এটা কিন্তু অবশ্যই একটি উপবৃত্ত নির্দেশ করবে। এরপরে দেখো আমাদের কন্ডিশন, কেস নাম্বার হচ্ছে 3। দেখো
এটাই আমাদের এখন দেখো এখানে হচ্ছে এই যে এটা এখানে নাম্বার এ, সরি এখানে একটা কন্ডিশনই আছে, সেটা হচ্ছে কে বাই এ এবং কে বাই বি যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়, বিপরীত চিহ্ন বিশিষ্ট, বিপরীত চিহ্ন বিশিষ্ট হলে এরা অধিবৃত্ত নির্দেশ করে। ঠিক আছে, অধিবৃত্ত নির্দেশ করে। ঠিক আছে, তাহলে দেখো এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, অথবা এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। বিপরীত চিহ্ন বিশিষ্ট যদি হয়, একটা প্লাস একটা মাইনাস, একটা মাইনাস একটা প্লাস, তাহলে এটা কিন্তু নির্দেশ করবে, অর্থাৎ এই সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন 1 একটি অধিবৃত্ত নির্দেশ করবে। এবং দেখো এটা যদি প্লাস হয়, এটা যদি মাইনাস হয়, তাহলে এদের গুণফল কিন্তু অবশ্যই 0 থেকে ছোট হয়ে যাবে। এই যে এটা হয়ে যাবে, কারণ কি একটা প্লাস একটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস গুণ করলে মাইনাস অবশ্যই 0 থেকে ছোট। তাহলে দেখো এটা তো অলওয়েজ 0 থেকে বড়, তাহলে এই অংশটা 0 থেকে ছোট হবে কখন? এটা প্লাস এটা মাইনাস, তার মানে অবশ্যই এ বি লেস দেন 0। তাহলে ইনভেরিয়েন্ট ফর্মুলা থেকে আমরা পাই এ বি মাইনাস এইচ স্কোয়ার লেস দেন 0। তার মানে এই সমীকরণের, এই যে দেখো 1 নং সমীকরণে এক্স স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ারের সহগের গুণফল মাইনাস এক্স ওয়াই টার্মের সহগ এইচ এর স্কোয়ার করলে এদের বিয়োগফলের মান যদি 0 থেকে ছোট আসে, তাহলে 1 নংয়ে বর্ণিত সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনটা একটি অধিবৃত্ত নির্দেশ করবে। ঠিক আছে, এটা আমরা পাইলাম। দেখো এরপরে কন্ডিশন আমরা কি পাই, এরপরে হচ্ছে যদি এ অথবা অর বি ইকুয়াল টু 0 হয়, হ্যাঁ, তাহলে কি হবে? তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি এ ইকুয়াল টু 0। যদি এ ইকুয়াল টু 0 হয়, তাহলে এই যে 2 নাম্বার সমীকরণ থেকে আমরা কি পাই দেখো, 2 ইমপ্লাইজ এই অংশ 0, তাহলে থাকবে বি ওয়াই স্কোয়ার। ঠিক আছে, বি ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, এটা আমরা পাই। তাহলে আমরা কিন্তু এখান থেকে লিখতে পারি বি ওয়াই প্লাস ওয়াই প্লাস এফ বাই বি হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 2gx। এই যে এটাকে ওই পাশে আমরা নিয়ে যাচ্ছি, এরপরে এখানে থাকবে আমরা লিখতে পারি এফ স্কোয়ার বাই বি মাইনাস হচ্ছে সি, এটা আমরা লিখতে পারি এখান থেকে। আচ্ছা, এরপরে দেখো আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমরা যদি এখানে মাইনাস 2g কমন নিয়ে নিই, তাহলে কিন্তু আমাদের থাকবে এক্স মাইনাস হবে এফ স্কোয়ার ডিভাইড বাই 2gb প্লাস সি বাই 2g। ঠিক আছে, এটা আমাদের আসতেছে। এখন দেখো এক্সিসটাকে আমরা ট্রান্সফার করবো। এখন এক্সিসটাকে কীভাবে ট্রান্সফার করবো? দেখো এক্সিসটাকে আমরা ট্রান্সফার করবো এইভাবে যে এই যে এক্স এর মান এটা কিন্তু মাইনাস, তাহলে আমরা ধরে নিচ্ছি যে মাইনাস, সরি আমরা ট্রান্সফার করবো এইভাবে যে এফ স্কোয়ার এফ স্কোয়ার ডিভাইড বাই 2gb মাইনাস সি বাই 2g। ঠিক আছে, কমা মাইনাস এখানে আছে প্লাস, আমরা লিখবো মাইনাস, তাহলে মাইনাস এফ বাই বি। ঠিক আছে, অর্থাৎ এক্স এর পরিবর্তে আমরা লিখবো কি এখানে এক্স প্লাস এফ স্কোয়ার বাই 2g মাইনাস সি বাই 2g। তাহলে এই সি বাই 2g কাটা যাবে, এফ স্কোয়ার বাই 2gb, এখানে 2gb কাটা যাবে, তাহলে কিন্তু আমাদের থাকবে শুধু এক্স। তাহলে রিডিউস করার পর প্রাপ্ত সমীকরণটা আমরা কি পাই দেখো, এভাবে রিডিউস করার পর আমরা কিন্তু পাবো বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে মাইনাসের 2gx। এই যে এটা থাকবে। ঠিক আছে, এটা শূন্য মানে কাটাকাটি গিয়ে শুধু এক্স থাকবে। তো এখন দেখো এখান থেকে আমরা কি পাই, এখান থেকে আমরা পাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 2g বাই বি ইন্টু এক্স। তাহলে এটাকে যদি আমরা এই যে এইভাবে তুলনা করি, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমরা পাবো 4ax, যেখানে যে এক্স এক্সের সমান, ওয়াই সমান, আর এই যে এক্সের সহ কিন্তু এখানে 4a, হ্যাঁ 4a কাকে রিপ্রেজেন্ট করতেছে দেখো, 4a রিপ্রেজেন্ট করতেছে মাইনাস 2g ডিভাইড বাই হচ্ছে বি, এই যে এটা কনস্ট্যান্ট। তাহলে আমরা কিন্তু জানি এটা হচ্ছে এই পরাবৃত্তের সমীকরণ। তার মানে এ অথবা বি যে কোনো একটি শূন্য হলে এই যে 1 নংয়ে বর্ণিত সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন একটি পরাবৃত্ত নির্দেশ করে। তাহলে এ যদি শূন্য হয়, আমরা প্রথম কন্ডিশন কিন্তু ধরছি এ যদি শূন্য হয়, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax হবে, মানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এটা হবে। আর যদি বি শূন্য হয়, দেখো বি যদি শূন্য হয়, তাহলে কিন্তু এক্স স্কোয়ার ইকুয়াল টু আমরা পাবো মাইনাস 2f ডিভাইড বাই এ ইন্টু ওয়াই। দেখছো, এই যে দুইটা পরাবৃত্তের সমীকরণ আমরা পাচ্ছি। ঠিক আছে, তাহলে এই কন্ডিশনে এটা পরাবৃত্ত নির্দেশ করে। তাহলে আমাদের কন্ডিশনটা কি দেখো, কন্ডিশনটা হচ্ছে এ বি ইকুয়াল টু আমরা জানি কিন্তু এ বি মাইনাস এইচ স্কোয়ার, ইনভেরিয়েন্ট ফর্মুলা থেকে আমরা জানি এ বি সমান এ বি মাইনাস এইচ স্কোয়ার।
তো এ এবং বি যে কোনো আমরা এ কে শূন্য ধরছি, তাহলে যদি এ শূন্য বসাই তাহলে আমাদের কিন্তু থাকতেছে এ বি মাইনাস এইচ স্কোয়ার ইকুয়াল টু শূন্য। তার মানে এই যে 1 নং এ বর্ণিত সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনের এক্স স্কোয়ারের সহগ ওয়াই স্কোয়ারের সহগ এই দুইটার গুণফলের মান মাইনাস এক্স ওয়াই এর সহগ এইচ এর হোল স্কোয়ার এদের বিয়োগফলের মান যদি শূন্য হয়ে যায় তাহলে কিন্তু এই যে 1 নং এ বর্ণিত এই সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন একটি পরাবৃত্ত নির্দেশ করবে। ঠিক আছে, এরপরে দেখো আমরা আরেকটা পাই, সেটা হচ্ছে কন্ডিশন, সেটা হচ্ছে যদি হ্যাঁ এ ইকুয়াল টু বি হয়, ঠিক আছে, এ ইকুয়ালস টু যদি বি হয় সেক্ষেত্রে এ ইকুয়াল টু বি হবে, ইনভেরিয়েন্ট ফর্মুলা থেকে আমরা জানি। আর এখানে এ যদি শূন্য হয়, ঠিক আছে, এই যে এক্স ওয়াই টার্মের সহগ এ যদি শূন্য হয় এবং এ যদি বি এর সমান হয় তাহলে 1 নং এ বর্ণিত এই যে 1 নং এ বর্ণিত সমীকরণ বৃত্ত নির্দেশ করে। ঠিক আছে, বৃত্ত নির্দেশ করে। ঠিক আছে, এটা আমরা পাই। তাহলে আমরা কি কি কন্ডিশন পাইলাম দেখো, এ যদি বি এর সমান হয় অর্থাৎ এই স্মল এ স্মল বি সমান, তাহলে এই সিকোয়াস টু যদি 0 হয় অর্থাৎ এক্স ওয়াই টার্ম যদি আমাদের বেনিশ হয়ে যায় তাহলে কিন্তু 1 নং এ বর্ণিত সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন একটি বৃত্ত নির্দেশ করবে। তাহলে ফাইনালি আমরা কি পাইলাম দেখো এখান থেকে টোটাল এই যে এই ইকুয়েশনকে নাম্বার 1, হ্যাঁ নাম্বার 1 আমরা কি পাইছি দেখো, নাম্বার 1 হচ্ছে এ নট ইকুয়াল টু 0, বি নট ইকুয়াল টু 0, এ নট ইকুয়াল টু 0, বি নট ইকুয়াল টু 0। কে হচ্ছে 0, কে যদি 0 অর্থাৎ কনস্ট্যান্ট পার্ট যদি 0 হয়ে যায় তাহলে এক জোড়া সরল রেখার সমীকরণ হবে। ঠিক আছে, এক জোড়া সরল রেখা নির্দেশ করে। নাম্বার 2, এ নট ইকুয়াল টু 0, বি নট ইকুয়াল টু 0। ঠিক আছে, এ নট ইকুয়াল টু 0, বি নট ইকুয়াল টু 0 এবং এ বি মাইনাস এইচ স্কোয়ার গ্রেটার দেন 0 হলে হ্যাঁ উপবৃত্ত নির্দেশ করে, উপবৃত্ত নির্দেশ করে অর্থাৎ 1 নং উপবৃত্ত নির্দেশ করবে। ঠিক আছে, নাম্বার 3 কন্ডিশন হচ্ছে এ নট ইকুয়াল টু 0, বি নট ইকুয়াল টু 0 এবং এ বি মাইনাস এইচ স্কোয়ার লেস দেন 0 হলে 1 নং অধিবৃত্ত নির্দেশ করে। ঠিক আছে, অধিবৃত্ত নির্দেশ করে। নাম্বার 3, নাম্বার 4, এ অর বি ইকুয়াল টু 0 হলে, হ্যাঁ এ অর বি ইকুয়াল টু 0 হলে এবং এ বি মাইনাস এইচ স্কোয়ার ইকুয়াল টু 0 হলে বৃত্ত এটা হবে পরাবৃত্ত নির্দেশ করে। ঠিক আছে, পরাবৃত্ত নির্দেশ করে। নাম্বার 5 হচ্ছে এ ইকুয়াল টু বি হলে, এ ইকুয়াল টু বি হলে এবং এইচ ইকুয়ালস টু 0 হলে, এইচ ইকুয়ালস টু 0 হলে 1 নং বৃত্ত নির্দেশ করে। ঠিক আছে, 1 নং আমাদের কি নির্দেশ করে, বৃত্ত নির্দেশ করে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কন্ডিশন। অর্থাৎ এটা যদি একটি সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন হয় এবং এক্স স্কোয়ার কোএফিসিয়েন্ট হচ্ছে এ, এক্স ওয়াই এর কোএফিসিয়েন্ট হচ্ছে 2h, ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট হচ্ছে বি, এক্স এর কোএফিসিয়েন্ট হচ্ছে 2g এবং ওয়াই এর কোএফিসিয়েন্ট 2f এবং কনস্ট্যান্ট পার্ট c, তাইলে এ যদি নট ইকুয়াল টু 0, বি নট ইকুয়াল টু 0, কে ইকুয়াল টু যদি 0 হয় তাহলে 1 নং এক জোড়া সরল রেখার সমীকরণ নির্দেশ করবে। এ নট ইকুয়াল টু 0, বি নট ইকুয়াল টু 0 এবং এ বি মাইনাস এইচ স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ ওয়াই স্কোয়ারের সহগের গুণফল আর এক্স ওয়াইয়ের সহগ এইচ এর বর্গ বিয়োগ করলে যদি সেটা 0 থেকে বড় হয় তাহলে উপবৃত্ত নির্দেশ করবে। আবার দেখো এ নট ইকুয়াল টু 0, বি নট ইকুয়াল টু 0, এ বি মাইনাস এইচ স্কোয়ার যদি লেস দেন 0 হয় তাহলে অধিবৃত্ত নির্দেশ করবে। আর এ অর বি দুইটার যে কোনো একটি 0 হলে আর এ বি মাইনাস এইচ স্কোয়ার যদি 0 হয় তাহলে এই 1 নং পরাবৃত্ত নির্দেশ করবে। আর যদি এ বি এর সমান হয়ে যায়, সরি এখানে সব ছোট হাতের এ হবে অবশ্য, এগুলি সব ছোট হাতের এ বি, এ বি এটা হবে। তাহলে দেখো এ এবং বি যদি সমান হয় অর্থাৎ এক্স স্কোয়ার সহগ আর ওয়াই স্কোয়ার সহগ যদি সমান হয়ে যায় এবং এই যদি 0 হয়ে যায় অর্থাৎ এক্স ওয়াই টার্ম যদি না থাকে তাহলে 1 নং অবশ্যই বৃত্ত নির্দেশ করবে। ঠিক আছে, এই কন্ডিশনগুলি আমরা পাইলাম।
তো এখানে আমাদের কিন্তু কনিক্স সেকশন বা কনিক্স অংশটুকু শেষ হয়ে গেছে। এরপর আমরা পরাবৃত্ত নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।